তুমুল যুদ্ধ প্রতিনিয়ত অগ্রগতির ব্যাপার। ফ্রন্ট লাইন চুরমার হয়ে যাচ্ছে। ফ্রন্ট লাইনে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক। বন্ধুরা, এর বাইরে আরও কয়েকটি বিষয় এখানে দেখা যাচ্ছে। রাফার অভ্যন্তরভাগ থেকে নতুন নতুন আক্রমণের মাধ্যমে প্রতিদিনভর আপনার প্রতিরোধ বাহিনী তাদের উপরে ক্রুশিয়াল আক্রমণ চালিয়েছে। ম্যাক্সিমামই ছিল সফল। এর মধ্য নিয়ে যুদ্ধবিরতির ব্যাপারটি নিয়ে আলোচনা চলছিল। আর সেই যুদ্ধবিরতির আলোচনায় ঘি ঢেলেছে দুইজন ইসরায়েলি মন্ত্রী। তারা বলেছে এখানে যদি যুদ্ধবিরতির ব্যাপারটি করা হয় তাহলে এই মন্ত্রিসভা থেকে তারা পদত্যাগ করবে। আপনারা জানেন মিস্টার নেতানিয়াহু বর্তমান সময়ে যুদ্ধ পরিচালনার জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছেন। এই যুদ্ধকালীন মন্ত্রিসভার দায়িত্ব হচ্ছে যুদ্ধ পরিচালনা, মানবিক মৌলিক অধিকার থেকে শুরু করে অন্য বিষয়গুলো অবজার্ভ করা। অর্থাৎ যুদ্ধকালীন সময়ে কিছু ব্যাপার স্থগিত থাকে, সেই ব্যাপারগুলোতে তারা এখন শান দিচ্ছে দেশের সার্বভৌম নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে। কিন্তু এর মধ্যে কিছু যুদ্ধবিরতির পক্ষে আবার কিছু যুদ্ধবিরতির বিপক্ষে। কিন্তু মিস্টার জো বাইডেন, কাতার এবং মিশর একসাথে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কোনো পর্যায়ে একটি 6 সপ্তাহ যুদ্ধবিরতি, পরবর্তীতে আরও 2 ধাপে স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। মিস্টার জো বাইডেন বলেছে যে এই প্রস্তাবে যদি হামাস রাজি থাকে তাহলে তিনি অবশ্যই ইসরায়েলকে প্রস্তাবে রাজি করাতে পারবেন। অর্থাৎ হামাসের কাছ থেকে আগে তিনি একটি কমিটমেন্ট নিতে চাইছেন, তারপরে সম্ভবত তিনি ইসরায়েলের সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন। কিন্তু একরোখা নেতানিয়াহু এই ব্যাপারে কি তিনি কোনো সাড়া দিবেন? আমার কাছে সম্ভাবনা খুবই কম মনে হয়। বন্ধুরা, এটি কি আমেরিকার একটি চাল? আমেরিকা এই চালের মাধ্যমে হামাসের হাতে থাকা ইসরায়েলের বন্দীদের ছাড়িয়ে নেওয়ার পর তারপরে হয়তো আবার ইসরায়েল কোনো একটি অজুহাতে যুদ্ধ শুরু করবে এবং আমেরিকা পরবর্তীতে ইসরায়েলের পক্ষ নেবে। সুতরাং ব্যাপারটি অত্যন্ত ভালোভাবেও দেখা যায়, আবার একটি সন্দেহের বশবর্তী হয়ে সন্দেহের দৃষ্টিকোণ থেকেও দেখা যায়। এখন অতীতের অভিজ্ঞতা থেকে যদি আপনি শিক্ষা নেন তাহলে এটিকে বড় ধরনের একটি সন্দেহের দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন। তারপরেও মন্দের ভালো হিসেবে বর্তমান যুদ্ধবিরতির ক্ষেত্রে যদি বিশ্ব যে সকল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো রয়েছে তারা এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে, এখানে এমোড় দিতে পারবে না আমেরিকা এবং ইসরায়েল। সুতরাং এখন থেকেই একটি সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে গাজার অভ্যন্তরভাগ থেকে, রাফার অভ্যন্তরভাগ থেকে এবং প্যালেস্টাইনের অন্যান্য অবস্থান থেকে অবশ্যই আইডিএফদের প্রত্যাহার বা বিতাড়নের মাধ্যমে নতুন একটি গাজার অভ্যুদয় ঘটবে এবং সেখানে পুনর্গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে, এটি আমরা চাই। বন্ধুরা, বর্তমানে প্রচণ্ড মাত্রার ক্ষয়ক্ষতি নিয়ে এই দেশটি বা এই দখলদার দেশটি কি চাইছে সেটি এখন তারা নিজেরাও জানে না। যুদ্ধের সমাধান বা সামরিক সমাধানই এখন তারা চায়। আমি পূর্বেও আমার ভিডিওতে আপনাদের বলেছি যে এই দখলদার দেশটি সবসময়ের জন্য তারা সামরিক সমাধানের পক্ষে বিশ্বাসী, কারণ তারা মনে করে মধ্যপ্রাচ্যের মধ্যে তারা পরমাণু শক্তিধর দেশ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী। আর ওরা যদি মরণের ঘাপায় পড়ে তাহলে অবশ্যই ওদের প্রভুরা ওদের বাঁচাতে আসবে। এটি হলো ওদের শেষ ভরসা এবং প্রধান সাহস। অর্থাৎ ওরা যদি এখানে শীতপটাং হয়ে হারের পর্যায়ে চলে যায় তাহলে ওদের যে প্রভুরা আছে তারা বাঁচাতে আসবে, দৌড়াই আসবে। কারণ প্রভুরা বাঁচাতে আসবে নিজেদের স্বার্থে কিভাবে? কারণ ওদেরকে ইউরোপ থেকে কুটাই আইনা এখানে অন্য একটি দেশের ঘাড়ের পর চাপাই দেওয়া হয়েছে। এখন ওদের যদি এখান থেকে উচ্ছেদ হয়ে যাইতে হয় তাহলে ওরা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ ইউরোপের অভ্যন্তরে ফিরে যাবে। ওরা খুব ভালো করে জানে এরা কি জিনিস। বন্ধুরা, এরও যদি 4-5টা কোনো জায়গায় থাকে, অর্থাৎ এই প্যালেস্টাইনের অভ্যন্তরভাগ থেকে এরা যদি আপনার উদম হইয়ে আপনার আবার সেই পূর্বের আদিপুরুষের রাষ্ট্রে ইউরোপের অভ্যন্তরে ফিরে যায় তাহলে দেখবেন পুরো ইউরোপ ওরা গোলায় এনেছে। আপনারা যারা বিভিন্ন ইউটিউব দেখেন বা এই ধরনের ভিডিওগুলো দেখেন, আপনারা প্রকৃত আসল সত্যটি অনেকে জানেন না। বন্ধুরা, ইউরোপ আমেরিকা কি ওদের প্রচণ্ড ভালোবেসে মাথায় তুলে নাচে এই জন্য ওদের দেশকে রক্ষা করতে চায়? হ্যাঁ, আপনারা গোয়ার তুমি স্বর্গে বাস করছেন, একটু মনোযোগ সহকারে এই পয়েন্টটা শুনুন। ওরা এইটিকে রক্ষা করতে চায় এই কারণে যেন ওরা যাতে পূর্বের সেই পুরনো ভিটেতে ফিরে যেতে না পারে। ওরা যেন আমেরিকাতে দেশ গঠন করতে না পারে, কানাডার অভ্যন্তরে দেশ গঠন করতে না পারে, ইউরোপের অভ্যন্তরে দেশ গঠন করতে না পারে। বন্ধুরা, ওদেরকে ভালোবেসে না, ওদের মূল রক্তের চরিত্র জেনে ওদেরকে দূরে রাখতে চায়, ওদেরকে এই মুসলিমদের ঘাড়ের উপরে দাবায় রাখতে চায় যেন ওরা এখান থেকে অন্যত্র যাওয়ার কোনো চিন্তা ভাবনা না করে। যে সময় এই রাষ্ট্রটি গঠন করা হয়েছিল সেই সময় এই মূল উদ্দেশ্য ছিল তাই। সুতরাং ব্যাপারটি একটু ক্রিটিক্যাল, একটু ভালোভাবে বোঝেন। বন্ধুরা, আপনার যেটা খারাপ জিনিস বা আপনার মনে করেন যার সাথে বলেন আপনি তার থেকে দূরে থাকতে চান, হয় তাকে দূরে সরায় দেন অথবা আপনি অন্যতায় চলে যান। আপনি আপনার অবস্থান থেকে চিন্তা করুন ব্যাপারটা। আপনার পাড়া প্রতিবেশী 2-1 ঘর আছে যাদেরকে আপনিও সহ্য করতে পারেন না এবং সেই সহ্যের ব্যাপারে আপনি ওখান থেকে চলে গেলেন মুক্তি পাওয়ার জন্য বা ওদেরকে তাড়িয়ে দিলেন অন্যত্র মুক্তি পাওয়ার জন্য।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যাপারটি এমনই ঘটেছে। ওরা এমন জিনিস এটি বোঝার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওদের যে নিধন কার্য চলেছিল এটি মানবিকভাবে বেআইনি এবং অবৈধ একটি কর্মকাণ্ডের বিষয়ে সমর্থন দেওয়ার কোনো কারণ নেই। মানুষ হত্যা করা সে যেই ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ যেই হোক না কেন, ইহুদি হোক না কেন, এক্ষেত্রে কারোই সমর্থন দেওয়ার যোগ্যতা নেই বা কারোই সমর্থন দেওয়া উচিত নয়। কিন্তু তারপরও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয়রা মনে করলো যে এই জিনিসগুলো যদি আমাদের এখানে থাইকে যায় ইউরোপকে একেবারে ম্যাসাকার করে ফেলবে। ওদের যে চরিত্র, ওরা যার তা খাবে তার উপরে ভর বসবে। সুতরাং ইউরোপ ওদের দেবে খাবার দাবার সব কিছু করবে, সময় হলে ওরা ইউরোপের গালে চপেটাঘাত মারবে। তাই যত দ্রুত সম্ভব এটার অন্যত্র 7 সমুদ্র 13 নদী পার করে দিতে হবে যেন এখানে আর ফিরে আসতে না পারে। সুতরাং ইউরোপ করলো কি, তারা এগুলোকে জাহাজ ভরিয়ে ভরিয়ে নদী পার করে এই জায়গায় নিয়ে ঢাললো। সুতরাং এখন ইউরোপের যে চিন্তাভাবনা বা ধারণা ঠিক তাই হয়েছে। এখন ওরা মধ্যপ্রাচ্যের এই প্যালেস্টাইনদের ঘাড়ে সওয়ার হয়েছে। মূলত এই কারণে ইউরোপ এখন এই দেশটি রক্ষা করার জন্য তাদের জীবন দিয়ে দিতে চায়। তারা এদেরকে ভালোবাসে, এদের মানবাধিকার রক্ষা করে তা না। ইউরোপ চাচ্ছে যদি দেশ হিসেবে এটি টিকে না থাকতে পারে তাহলে তো এরা পূর্বপুরুষের ভিটায় ফিরে যাবে, অর্থাৎ ইউরোপ আমেরিকার মধ্যে ফিরে যাবে। ওখানে ভয়, মানে এদেরকে ভয় পায় ইউরোপ আমেরিকা যে এই জিনিস যদি 2-1টা ওখানে ঢোকে তাহলে আমাদের অবস্থা শেষ, ওরা শেষ। এই কারণে ভয় করে ওরা এই রাষ্ট্রটি বা দখলদার রাষ্ট্রটি টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যেন এখানে একটি নিরাপদ আবাসস্থল ওদের জন্য তৈরি করা যায়। এই জিনিস বা এইগুলো যেন আমাদের ওই ঘরে আর ফিরে না যায়। ঘরে ফিরে গেলে তো একেবারে আমাদের দখল করে ফেলবে উল্টো। এই ব্যাপারটি ভয় করে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে এখানে এই রাষ্ট্রটি টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করে। অনেকে মনে করে প্রচণ্ড মাত্রায় ভালোবেসে এই সকল লেকগুলোকে বা যারা বর্তমানে দখলদার, যারা এখন গণহত্যা চালাচ্ছে, যারা যুদ্ধ অপরাধ করছে তাদেরকে ভালোবেসে ইউরোপ আমেরিকা অস্ত্র দেয়, অর্থ দেয়, তাদের সার্বভৌম নিরাপত্তা রক্ষা করার ক্ষেত্রে কমিটমেন্ট দেয়। আসলে ব্যাপারটি হয়তো আপনারা বুঝতে পারছেন, তাদের ভালোবেসে না, ওদের চরিত্রের গুণাগুণ জেনে তারা এখান থেকে যেন না যায় সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য এগুলো করে। সুতরাং একটা ব্যাপার আপনি পেছন ফিরে তাকালে দেখতে পারবেন বন্ধুরা, এদেরকে শেষ করে দেওয়ার ব্যাপারে কোনো মুসলিমদের কখনোই কোনো হাত ছিল না। প্রায় 60 লাখের মতো ইহুদি মারা গিয়েছিল, সেখানেও হাত ছিল মূলত একজন অন্য বর্তমানে যারা এদেরকে ভালোবাসছে তাদেরই একজনের। আমি ওইভাবে আসলে বলতে পারছি না, বিভিন্ন রেস্ট্রিকশন আছে, সেই ক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে ব্যাপারগুলো। সুতরাং কোনটি প্রকৃত সত্য আর কোনটি প্রকৃত বাস্তবতা সেটি বুঝে যদি আপনি বিচার করেন, তারা যে কোনোভাবে এই প্যালেস্টাইনের অভ্যন্তরে আপনার এই রাষ্ট্রটি টিকিয়ে রাখার জন্য নিজেদের সর্বোচ্চ বলিদান অব্যাহত রাখবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো কি করবে? এখন তো আস্তে আস্তে তাদের ভূমি দখল করা শুরু করেছে। এখন মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোর ভূমি দখল করা যদি ওরা শুরু করে এবং মধ্যপ্রাচ্যের যে জ্বালানি তেল বা মধ্যপ্রাচ্যের যে সম্ভাবনা রয়েছে সেটি দখল করার চেষ্টা করে, ইতিমধ্যে পশ্চিমা শক্তি বিশেষ করে আমেরিকা তো মধ্যপ্রাচ্যের কয়েকটি পুতুল সরকার বসায় রাখছে, এগুলো তারাই চালাচ্ছে। আমি মনে করি এগুলো ওরাই দখল করে নিয়েছে। সুতরাং ভবিষ্যতে এই পন্থা আস্তে আস্তে বাড়ছে না কমছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার গ্রহণযোগ্যতা কমার সাথে সাথে গ্রহণযোগ্যতা বাড়ছে রাশিয়া এবং চীনের মতো দেশগুলোর। আর এক্ষেত্রে ওরা চরম মাত্রায় একটু ভীতু সন্ত্রস্ত হয়ে মূলত ইউক্রেন এবং আপনার প্যালেস্টাইন যুদ্ধটিতে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চাইছে যেন দীর্ঘমেয়াদী যুদ্ধটি চলে এবং মধ্যপ্রাচ্য আর মাথা তুলে না দাঁড়াতে পারে। এখন বক্তব্য হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধটি চলার জন্য আমেরিকা তো প্যালেস্টাইনকে তেমন কোনো সহায়তাই দিচ্ছে না, মূল সামরিক সহায়তাটা দিচ্ছে অবশ্যই ইসরায়েলকে, আর প্যালেস্টাইনকে সহায়তা দিচ্ছে মূলত ইরান সমমনা দেশগুলো। ইরান এবং সমমনা দেশগুলোর শক্তিমত্তা তাই যতই বাড়বে এই দেশটির শক্তিমত্তা ততই কমবে। অর্থাৎ আমেরিকা যদি তার পরাশক্তি হিসেবে অবস্থান ধরে রাখতে না পারে ভবিষ্যতে দেশটি পতন হতে পারে, আর তখন সামগ্রিক ঐতিহাসিক ব্যাপারটি আবার তার নিজের মতো করে প্রতিশোধ নেবে। সুতরাং একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্য ছাড়া অবশ্যই স্থিতিশীল ইসরায়েল আশা করা যায় না। সেক্ষেত্রে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো অস্ত্র প্রতিযোগিতার মাধ্যমে এমন অবস্থা করবে যখন তারা পারমাণবিক শক্তি এবং অনন্য শক্তি অর্জন করতে পারবে তখন নিশ্চিতভাবে চোখে চোখ রেখে কথা বলবে এবং যে কোনো যুদ্ধ অবস্থায় তারা একত্রে ঝাঁপিয়ে পড়বে। তখনই দেশটির পতন হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে যদি পশ্চিমা বিশ্ব সরাসরি হস্তক্ষেপ না করে। আর হস্তক্ষেপ করারও কোনো উপায় থাকবে না, কারণ পারমাণবিক অস্ত্র আসে মানে আপনি বিশ্বের সবচেয়ে দানবকেও রুখে দিতে পারবেন। উত্তর কোরিয়া, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বর্তমান যে কাহিনীটি ঘটছে এটি তার সাথে তুলনীয়। আশা করি শেষ পর্যন্ত দেখেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।